আমি জানি না কেন, কিন্তু তাকে তো দেখা যায় রেড রোডে বিশেষ একটি ধর্মের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন, পার্টিসিপেট করেন। তারপর মধ্যরাত্রি গির্জায় যান, ক্রিসমাস ক্যারল, সেখানে উপস্থিত থাকেন, তার সঙ্গে গান গান। কিন্তু রাম বললে বা রাম মন্দিরে উপস্থিত থাকার কথা বললে কেন এই রিয়াকশান হয়, সেই উত্তরটা উনি দিতে পারবেন, যারা সাইকোলজি নিয়ে চর্চা করে তারা দিতে পারবে। গীতা পাঠের অনুষ্ঠানে ডাকা হয়েছিল, তিনি যাননি, নাও যেতে পারেন। গীতা সবার চেয়ে অনেক বড়, সবার চেয়ে বড়, তাই গীতা অনুষ্ঠানে কে গেল না গেল কিচ্ছু জানার দরকার নেই। 1.5 লক্ষ মানুষ এসেছিল গীতা পাঠের অনুষ্ঠানে। কিন্তু একটা কথা তো ঠিক, যে যাদের নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স করছে, আমার কাছে যা খবর যদি ঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু সোনিয়া গান্ধী নিজে উদ্বোধনের দিন উপস্থিত থাকছেন। আমার কাছে খবর তিনি ইনভিটেশন গ্রহণ করেছেন। প্লাস মুলায়ম সিং যাদবের ছেলে অভিষেক যাদব, অখিলেশ যাদব, তিনিও নাকি উপস্থিত থাকছেন। ফলে তাদের কেউ কেউ রাম মন্দিরকে অস্বীকার করতে পারেননি। ইনি করছেন, যদি করেন করবেন। she may do it at her own risk, তার রাজনীতি রিস্ক তিনি নেবেন, আমার তো কিছু বলার নেই। আমি এইটুকু বলতে পারি যে রাম মন্দিরে উদ্বোধনের দিন সবাইকে ডাকা হচ্ছে কারণ এখানে একটা বিষয় দেখানোর চেষ্টা হচ্ছে, এবং ঠিক কারণেই দেখানো হচ্ছে, যে রাম শুধু হিন্দুদের দেবতা তো বটেই, হিন্দুরা রামকে দেবতা বলেই মনে করে, কিন্তু তার বাইরে রাম আরও অনেক কিছু। তুমি যদি থাইল্যান্ডে যাও, থাইল্যান্ডে যিনি রাজা, সেই রাজা যখন রাজত্ব তার সিংহাসনে বসেন, তিনি উপাধি গ্রহণ করেন রাম। এখন যিনি আছেন তিনি সম্ভবত দ্বাদশ রাম, ওরা রাম উপাধি গ্রহণ করে। এবং থাইল্যান্ডের রাজধানীর পাশেই একটা জায়গার নাম এখনও ওরা বলে অয়োধ্যা বলে। ফলে ওই রাজার যে বাড়িটা যেখানে, ওটা অয়োধ্যা বলা হয়। ওখানকার এয়ারপোর্টের নাম হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আর একটু যাই, ইন্দোনেশিয়া, মুসলিম কান্ট্রি, ইন্দোনেশিয়ায় যে এয়ারলাইন্স আছে, এরা জানে সে এয়ারলাইন্সের নাম কি? তার নাম গরুড় এয়ারলাইন্স। গরুড় রামায়ণের একটি চরিত্র। আর ইন্দোনেশিয়াতে বিভিন্ন ছোট শহরে বা গ্রামে আমাদের যেরকম ওই কৃষ্ণযাত্রা বা যাত্রার পালাগান আছে, ওখানে রামযাত্রার পালাগান আছে। রাম, সীতা, লক্ষ্মণ, তার গান বাজনা হয়, তারা গিয়ে গান করে, থিয়েটার করে, লোকে দেখে, পয়সা দিয়ে দেখে। আমাদের কৃষ্ণযাত্রা শোনার মতো, রামযাত্রা শোনার মতো। এটা মুসলিম কান্ট্রি, তারা রামকে দূরে ফেলেনি। আমরা যদি আরেকটু যাই, মানে তোমার মালয়েশিয়া, ওখানে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, সেখানেও রামের নিয়ে চর্চা আছে। অর্থাৎ রাম শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ একটি চরিত্র নন, গোটা পৃথিবীর একটা বড় অংশে রামকে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে। যারা এগুলো ভাবে, কেউ যদি খবরটা রাখতো, তাহলে অন্তত রাম মন্দির উদ্বোধনের দিন যেত। তার কারণ আমি আবার বলছি, একদম শুরুতে একটা কথা বলেছিলাম, রামের টানে লক্ষ লক্ষ মানুষ ওখানে আসবে প্রতিদিন, বছরে নয়, প্রতিদিন লাখো লাখো লোক, কোটি কোটি মানুষ আসবে। অযোধ্যা অন্যতম বিশ্বের শ্রেষ্ঠ মিলনস্থলে পরিণত হবে, শুধু হিন্দু নয়, আরও অনেকের কাছে। ফলে অযোধ্যায় যাওয়া ভাগ্যের ব্যাপার। আমি প্রথমে ভেবেছিলাম যেতে পারবো, কিন্তু পারবো না, কারণ সেই সময়ে মানে যারা ইনভাইটেড তার বাইরে কারোর পক্ষে যাওয়াটা কঠিন। কিন্তু ফার্স্ট চান্সেই আমি অযোধ্যা যাব, কারণ ওই রকম একটা মিলনস্থল দেখার প্রচুর ইচ্ছে আমার। যে যাবে না সে নিজে মিস করবে, যে যাবে সে নিজে ধন্য হবে। এখন ব্যক্তিকে ঠিক করতে হবে, সে ধন্য হবে নাকি সে বঞ্চিত হবে। কেউ যদি বঞ্চিত হয়, হবে, অন্য কার কি বলার আছে। স্যার, এই যে রাম জন্মভূমি অযোধ্যাকে আজকে নতুন করে রাম মন্দির, রামলালার মন্দির তৈরি করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে যে সারা পৃথিবী জুড়ে উন্মাদনা তৈরি হচ্ছে, সেটা আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি। এমনকি এমনও খবর জানতে পাচ্ছি যে সেখানে সমস্ত হোটেল বুক করা হয়ে গেছে, সমস্ত জায়গা বুক, তার কোনো জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে যে মন্দির ঘিরে সারা দেশ জুড়ে বলা যায় গোটা পৃথিবীর হিন্দুদের মধ্যে এত উচ্ছ্বাস তৈরি হয়েছে, সেই জায়গাটাকেই, সেই রাম মন্দিরকেই ভিক্ষা করার জায়গা বলে উল্লেখ করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। কি বলবেন এ বিষয়ে? এখন মানুষ যদি রামের কাছে, ঈশ্বরের কাছে তার ভবিষ্যৎ সমৃদ্ধি ভিক্ষা করে, করতেই পারে। যদি দেশের উন্নতি ভিক্ষা করে, করতেই পারে। কিন্তু এত উচ্চস্তরের কথাবার্তা ও বলেছে? ও তো শিবলিঙ্গের ওপর কিছু একটা পড়ানোর পরিকল্পনা করেছিল, এবং জানে সকলে যে কি বলেছিল। আসলে তৃণমূলে ঢুকেছে কারা? উগ্র বামপন্থীদের একটা অংশ। কিছুদিন আগেও বামপন্থী দলে ছিল।
এবং সেই দলে থেকে তৃণমূল দল এবং তার নেতা নেত্রীদের নামে যা তা বলতো, তারপর ঢুকে গেল, ঢুকে গিয়ে বিশাল নেতৃত্বে পরিণত হয়েছে। ফলে আজকে তার আরও বেশি প্রমাণ করতে হবে যে আমি কত বড় নেত্রী দেখো। ফলে রাম মন্দিরের সামনে ভিক্ষা করার জায়গা। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এতে না নিজেকেই এরা ছোট করছে, নিজের দলটাকেই ছোট করছে, রামকে কিচ্ছু করতে পারছে না। রাম মন্দির, আমি তো বলছি, কেউ যদি ভিক্ষা করে উন্নতি ভিক্ষা করতে পারে, দেশের উন্নয়ন ভিক্ষা করতে পারে, দেশকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ, শক্তিশালী দেশ পরিণত করার কথা ভিক্ষা করতে পারে, কিন্তু রাম মন্দিরের সামনে হাত পেতে 2 টাকা ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই। আসলে যে দলটা ও আগে করত, যে দলের সমর্থক ছিল, যে ভাবনার সমর্থক ছিল, সেটাই বামপন্থীরা, বিশেষত সিপিএম, তারা হচ্ছে অ্যাবসলিউটলি একটা ভিখিরি দল। ওরা গোটা দেশটাকে ভিখিরি করে দিয়েছে, পশ্চিমবাংলাকে ভিখিরি করে দিয়েছে এবং নিজেরা টাকা কামিয়েছে। এবং তারা এখন তৃণমূলে ঢুকে এই তৃণমূল দলটাকে নষ্ট করেছে তৃণমূলের ব্যাপার। আমার তো তৃণমূলের প্রতি আমার কোনো দরদ ভালোবাসা কিচ্ছু নেই, তারা কাকে নেবে তার ব্যাপার। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে ওরা সিপিএমকে ধ্বংস করে এখন তৃণমূলে ঢুকেছে। সিপিএম শূন্য হয়েছে, তৃণমূল শুধু শূন্য হবে না, মাইনাস হয়ে যাবে। এখনও সিপিএম ডাকলে 10টা লোক ওদের সঙ্গে হাঁটে, এদের সঙ্গে একটা লোকও হাঁটবে না, সেই কাজ এরাই করে দেবে, চিন্তা নেই। ওদের এই সমস্ত কিছু মুখপাত্র আছে ইত্যাদি ইত্যাদি, বা এই সমস্ত নেত্রী আছে, এদের আমি বলি এরা হচ্ছে শকুনির মতো। শকুনি কি গল্প কি, শকুনির বোনকে যখন জোর করে বিয়ে দেওয়া হলো অন্ধের সঙ্গে, ধৃতরাষ্ট্রের সঙ্গে, শকুনি একদম পছন্দ করেনি। জোর করে তখন কৌরবদের এত জোর গোটা ভারতবর্ষে কিছু বলা নেই, জোর করে ধরে এনে বিয়ে দিয়ে দিয়েছে। প্রতিবাদ করেছিল বলে 100টা ভাইকে একদম জেলে পুরে দিয়েছে, একজনকে খেতে দিত, তার 99টা ভাই না খেয়ে মরে গেল, শুধু বলল তুই আমাদের খাবারগুলো খা, কিন্তু শোধটা তুই নিস। সে খাবারগুলো একা খেয়ে একা বেঁচে ছিল। তারপরে একটাই শপথ নিয়ে এসেছিল, এই কুরুবংশকে নির্বংশ করে ছাড়বো। ঠিক নির্বংশ করে দিয়েছিল। বন্ধু সেজে, মামা সেজে এসে এদের শেষ করে দিয়েছিল। মামা তো ছিল, এই বন্ধু সেজে এসেছিল, এদের নির্বংশ করে ছেড়ে দিয়েছিল। কিন্তু তার পরিণতিও ভালো হয়নি। এখন এদের অনেকেই, এরা হচ্ছে সেই শকুনি, এরাও কিন্তু এই দলটাকে শেষ করে দেবে, নির্বংশ করে ছেড়ে দেবে। তারপরে এদের কী পরিণতি হবে সে আমি এখন বলতে পারবো না, কিন্তু পরিণতি খুব ভালো কিছু হবে না। ফলে একটা অদ্ভুত, কি বলবো, মহাভারতের পালাগান আবার নতুন করে তৈরি হচ্ছে। আপাতত রামায়ণের চিন্তা করার দরকার নেই ওদের, ওরা নিজেদের মহাভারতের কি অবস্থা সেগুলো একটু ভাবুক, রামায়ণ পরে। রামায়ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন নামে অভিহিত করেছেন। কখনো তিনি সারদা মা হয়ে উঠেছেন, কখনো কারো কাছে মা দুর্গার রূপ হয়ে উঠেছেন। এখন সবচেয়ে লেটেস্ট হলো রাজ্যের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি তাকে চৈতন্যদেবের সঙ্গে তুলনা করেছেন। তো তার এই মন্তব্যে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে একটা তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তো আমরা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীমতী চৈতন্যদেব বলে ডাকতে পারি? আমি বলতে পারবো না, যে বলেছে সেটা তো সে বলতে পারবে। আমার শুধু খারাপ লাগে দুটো কারণে। একটা হচ্ছে, যিনি সারদার সঙ্গে তুলনা করেছিলেন তিনি একজন ডাক্তার, কিন্তু কতখানি কি বিখ্যাত ডাক্তার ফাঁককে বলতে পারবো না, আদৌ ডাক্তারি মাক্তারি করেছেন কিনা, লোকে তো অন্যরকম বলে। যাই হোক, আমি যখন নামের সামনে ডক্টর লেখেন তখন তো ডাক্তার বলতেই হবে। তো তিনি সারদা বলে গেছিলেন তিনি কোথায় আবির্ভূত হবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন তিনি বলে দিয়েছেন একেবারে। মানে ওই জাতিস্বর থাকে না, তারা বলে দেয় এই আগের জন্মে এই ছিল, এই জন্মে এই ইত্যাদি ইত্যাদি, আগের জন্মে কী ছিল। উনি অপরের হয়ে জাতিস্বরের কাজ করে দিয়েছিলেন, সেটা এক ধরনের ছিল। এবার ইনি নেমে পড়লেন। ইনিও কিন্তু একদম হেজিবেজি লোক নন, একজন অধ্যাপক ছিলেন দীর্ঘদিন, এখন ছেড়ে দিয়েছেন, অধ্যাপক ছিলেন, নাটক লেখেন, ভালোই নাটক লেখেন, ভালোই অভিনয় করেন। তারপরেও কেউ যদি এই ধরনের কথা বলে তাহলে বুঝতে হবে যে আসলে তৃণমূল দলটাতে যেটা রয়েছে দ্যাট ইজ কল্ড কম্পিটিটিভ সাইকোফ্যান্সি, অর্থাৎ কে কতটা সাইকোফ্যান্ট হতে পারে তার মধ্যে, সেটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলে। কারণ সেই প্রতিযোগিতায় গিয়ে লাভ নেই। আমি শুধু একে কতগুলো জিনিস মনে করিয়ে দিই, একটু বই নিয়ে পড়াশুনো করতে হবে। সেটা হচ্ছে শ্রীচৈতন্যদেবের এই যে আন্দোলন, ইংরেজিতে যাকে বলে ভক্তি মুভমেন্ট, এই ভক্তি মুভমেন্ট নিয়ে অনেক চর্চা আছে। একাধিক বইটই লিখেছেন রমাকান্ত চক্রবর্তী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, সম্ভবত কিছুদিন আগে মারা যান। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনতাম, স্যার বলেই ডাকতাম। উনি আমাকে খুব স্নেহ করতেন। এশিয়াটিক সোসাইটিতে উনি কিছুদিন দায়িত্বে ছিলেন। ওনার সঙ্গে আমার এমনি সম্পর্ক বেশ ভালো ছিল। বামপন্থী ছিলেন কিন্তু ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। উনি ভক্তি মুভমেন্ট নিয়ে বেশ কিছু বই লিখেছেন, চাইলে সে দু একটা বইয়ের রেফারেন্সও আমি দিয়ে দেবো। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব কখন? যখন হিন্দু ধর্ম ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখন বাংলায় সুলতানি আমল, সারা শাসন করছে।
একটা অংশ যারা হিন্দু ধর্মের মধ্যে খুব ভালো অবস্থায় ছিল না, আনটাচেবল ছিল, তথাকথিত আনটাচেবল, তারা ধর্ম পরিবর্তন করে রাজার ধর্ম গ্রহণ করছে। ফলে হিন্দু ধর্মকে সংস্কার না করতে পারলে এই ধর্ম, এই সংস্কৃতি টিকবে না, এটা বুঝেছিলেন শ্রী চৈতন্যদেব। তাই তিনি রাস্তায় নেমে পড়েছিলেন যে ঈশ্বরের নাম করো, সেই নামে কেউ বাইরে থাকবে না, সবাই ভেতরে এসো প্রত্যেকে। এবং যার জন্যে জাতি বর্ণ সব ছেড়ে মানুষ কিন্তু তার সঙ্গে যোগ দিয়েছিল। প্লাস মুসলিমরাও এসেছিল। যখন হরিদাসের নাম আমরা জানি না, সেই চৈতন্যদেবের তিনি একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিলেন। তাই জাতি বর্ণ এমনকি ধর্ম সব ছেড়ে এক জায়গায় এসো। অর্থাৎ ভারতের যে সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির রিভাইভাল হয়েছিল কিন্তু শ্রী চৈতন্যের হাত ধরে। ঠিক যেরকম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যখন এই ভারতীয় সমাজ, বাংলার সমাজ, ভারতীয় হিন্দু সমাজকে দেখলেন, একটা বিষয় তিনি বুঝলেন যে ধ্বংস হতে বসেছে। কারণ এই ছোঁয়া ছুঁই নানা রকম সংস্কার কুসংস্কার পুরো ধর্মটাকে গ্রাস করে ফেলেছে। কিন্তু তিনি নিরক্ষর ছিলেন, কিন্তু অসাধারণ কথা বলতেন। তিনি খুঁজছিলেন এমন একজন যে তার নিজের দাপট নিয়ে এই আধুনিক সমাজকে টক্কর দিতে পারবে, সে নিজে আধুনিকতার প্রতিভূ হবে। তিনি খুঁজে পেয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের মধ্যে। তাই স্বামী বিবেকানন্দকে দেখার পরে নরেন্দ্রনাথ দত্তকে তিনি বলেছেন, এই তো তোর জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। নরেন্দ্রনাথ দত্ত মানে পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ হন, তিনি তো অবাক হলেন, আপনি কী করে বুঝলেন? আমি জানতাম তুই আসবি, তোর জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম। ধীরে ধীরে তাঁর কথায় নরেন্দ্রনাথ দত্ত তাঁর প্রতি আকৃষ্ট হন। আকৃষ্ট হয়ে আস্তে আস্তে যাওয়া শুরু করলেন। দেখলেন এই তো লোকটার তো সোনার খনি, এর যা কথা বলে সেই কথাগুলোকে যদি একটা জায়গায় আনা যায়, সেই কথাই তো বাণীর কাজ করে। সেগুলোকে নিয়ে তিনি এগোতে শুরু করলেন। আর একটা গল্প নয়, গল্প হলেও সত্যি। যখন নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি মুক্তি চাই, আগে কালীকে দেখাও, নিয়ে গেলেন, কালীকে দেখাতে বললেন। কালী বলে, এই তো কালী। বলে, আমি তোমাকে জ্যান্ত কালী দেখাতে বলেছি। বল চল। নিয়ে গিয়ে বাইরে যে মানুষগুলো মন্দিরের সামনে বসেছিল, দরিদ্র মানুষ, বললেন দেখতে পাচ্ছিস না এর মধ্যে কালী আছে? মানে একটাই, যে এদের সেবা করো, তাহলেই তো তুমি যদি জীবকে সেবা করো তাহলে তো শিব পাবে তার মধ্যে। স্বামী বিবেকানন্দ ইঙ্গিতটা স্পষ্ট বুঝলেন। একটা সময়ে তিনি বললেন আমি মুক্তি চাই। তিনি বললেন তোর আবার নিজের মুক্তি কি? এদের সেবার মধ্যেই তোর মুক্তি। ফলে তিনিও যখন এসেছিলেন শ্রীরামকৃষ্ণ, হিন্দু ধর্ম প্রায় ধ্বংসের মুখে, কারণ তখন পাদ্রীরা গ্রাস করতে শুরু করেছে। সেখান থেকে হিন্দু ধর্মকে বাঁচানো একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাই ইতিহাসের পথ বেয়ে এরা আসেন, শ্রী চৈতন্য, স্বামী বিবেকানন্দ, তাদের সেই কন্ট্রিবিউশনগুলো বুঝতে হবে। এখন এরা সাইকোফ্যান্ট হিসেবে এরা নির্বাচনে টিকিট চায়, আরও কিছু চায়। ফলে এদের তো এটা করতেই হবে, কিছু করার নেই। কারণ জানে এসব না করলে ওই পদ আছে, দুদিন পরে ওখান থেকে তাড়িয়ে দেবে, ভাগিয়ে দেবে। ফলে আজ করতে হয়। কিন্তু সমস্যা কী জানো, এতে না বাঙালি সমাজে ওই শিক্ষক অধ্যাপকদের সম্পর্কে প্রশ্ন তৈরি হবে। অনেকেই আমাকে প্রশ্ন করছে, দূর মশাই কেমন অধ্যাপক আপনারা, এই ধরনের কথাবার্তা বলেন, কি অধ্যাপক? অনেক ডাক্তাররা বলে কি বলবো বলুন। একজন ডাক্তার যদি এইসব সারদা মাকে নিয়ে কথা বলে কি বলবো বলুন? মানে সত্যি কিচ্ছু করার নেই। এরা যে রাজনীতি সূত্রপাত করেছে, সেই রাজনীতি সত্যি একটা অন্য ধরনের রাজনীতি, এক ধ্বংসাত্মক হাস্যকর রাজনীতি তৈরি করেছে। আমি জানি না পশ্চিমবাংলাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে। ফলে এরা শ্রী চৈতন্যের অপমান করছে, এরা স্বামী বিবেকানন্দের অপমান করছে, স্বামী বিবেকানন্দের নামে এসে উল্টোপাল্টা কাণ্ড কারখানা করে ফুটবল খেলে। এরা রামকৃষ্ণের অপমান করছে, এরা রবীন্দ্রনাথের অপমান করছে। রবীন্দ্রনাথের গান শুনছিলাম না, এরা ক্ষমতায় আসার পর ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রনাথের গান, যখন প্রচণ্ড বৃষ্টি গান চলছে, পৌস্তদের ডাক দিয়েছে আয়। হ্যাঁ, আমি দেখলাম যে কী রে, এই প্রচণ্ড বৃষ্টিতে পৌস্তদের ডাক দিয়েছে। আর রবীন্দ্রনাথের শ্রাদ্ধ শতবর্ষকে অনেক জায়গায় লিখেছিল শ্রাদ্ধ শতবর্ষ, রবীন্দ্রনাথের শ্রাদ্ধ করে ছেড়ে দিয়েছিল। ফলে এরা এসব না করে পকেটটা ভর্তি করুক। এদের রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সারদা, চৈতন্য কারোর কথা দরকার নেই। বরং এরা ভাবুক কী করে পকেট ভর্তি করতে হয়। কারণ দিন তো ফুরিয়ে আসছে, দিন ফুরানোর তো ছেড়ে পালাতে হবে, নইলে পাবলিক তো দেবে গুছিয়ে আসছে। ফলে এরা এখন টাকা পয়সার চিন্তা করুক, এসব নিয়ে চর্চা করতে হবে না। এসব নিয়ে চর্চা করার বহু লোক আছে, এদের চর্চা করার দরকার নেই। সব্যসাচী দত্ত যে কথাটা বললেন অত্যন্ত অহংকারের সঙ্গে, যে যদি টিএমসি কখনো সিপিআইএম এর সঙ্গে জোট করে তাহলে তিনি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবেন, এই কথার কতদূর মূল্য থাকতে পারে? ওই কথার কোনো মূল্য নেই। কারণ এই ভদ্রলোক একবার তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল, বিজেপি হেরে যেতে আবার পালিয়ে গেছে।
এদের কথার আর কি মূল্য আছে? যদি বিজেপিতে থেকে এই লড়াইটা করতো, বলতো এই করব সেই করব, নিশ্চয়ই মেনে নিতাম, শ্রদ্ধা করতাম। কিন্তু এসে আবার সুবিধের জন্য পালিয়ে ওখানে আবার ওকে মেয়র করেনি, অন্য কিছু একটা ছোটোখাটো দিয়েছে, নাকের বদলে নুরুন নিয়েই খুশি খুশি। মানে এর কথার কি গুরুত্ব আছে? আমি শুধু এইটুকু কথা বলি, মনে করিয়ে দিই, সেটা হচ্ছে একবার ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রচেষ্টা চালাচ্ছিল তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের এই সর্বোচ্চ নেতৃত্ব একটা কথা বলেছিলেন, প্রয়োজনে আলিমুদ্দিন স্ট্রিট যাব এবং সিপিএমের সঙ্গে কথা বলবো যাতে এই সরকারকে হটানো যায়, ইউপিএ সরকারকে। সেই কংগ্রেস তো আবার তৃণমূল কংগ্রেসকে একেবারে মাথায় করে রেখেছে, তার সঙ্গে অ্যালায়েন্স করার জন্য দৌড়ে বেড়াচ্ছে, এবং ওদের কিছু বাচাল নেতা বিভিন্ন জায়গায় টেলিভিশনে পর্দায় বিভিন্ন জায়গায় আমরা তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করব না, তারা আস্তে আস্তে চুপ মেরে যাবে বা মুখ বন্ধ করবে। সুতরাং এদের কথা যত কম বলা যায় তত ভালো। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যদি প্রয়োজন হয় বাঁচার জন্যে এই তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই, নকশাল সবার সঙ্গে অ্যালায়েন্স করবে, কারণ বামপন্থীদের সঙ্গে চলা তো এদের হ্যাবিট আছে। বামপন্থীদের একটা বড় অংশ যারা এই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, উগ্র বাম, ছোট বাম, মাঝারি বাম, নানা বাম এসে হাজির হয়েছে, ফলে এরা সবাইকে নিতে পারে, এরা প্রয়োজনে সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স করতে পারে। তাতে উনি অবসর নিলেন কি নিলেন না ওটা উনি বুঝবেন, ওনার দল বুঝবে। তবে আমি জানি ওই দলে একজনই নেত্রী, তিনি যদি সফল হন দলটা সফল হবে, তিনি যদি ব্যর্থ হন দলটা ব্যর্থ হবে। এরা একেবারে ওই বড় সিনেমায় দেখবে যারা যুদ্ধ করে এই মারছে উল্টে যাচ্ছে, এগুলো হচ্ছে ওই এক্সট্রা রোলে অভিনয় করা এইসব লোকগুলো। এরা কি বললো না বললো, এরা হচ্ছে সিনেমার এক্সট্রা। ওই যুদ্ধ করতে গিয়ে তার পেটে ছুঁচিয়ে দিচ্ছে, সে তার গলা কেটে দিচ্ছে, উল্টে যাচ্ছে, হিরোরা দূর থেকে ব্যাপারগুলো দেখে, হিরোদের দিকেই ক্যামেরা থাকে, ওদের দিকে মাঝে মাঝে ঘুরে আসে। এরা হচ্ছে সেই এক্সট্রাদের কথা এত গুরুত্ব দেওয়ার কী আছে? অবসর নিলে নেবে, দিলে কি পশ্চিমবাংলার রাজনীতি দরিদ্র হয়ে যাবে? এগুলো কত নিজের গুরুত্ব বাড়ানো ছাড়া আর কিচ্ছু না। স্যার, আপনি এক্ষুনি বললেন যে ওই দলে একজনই মাত্র নেত্রী, বাকিরা সবাই সাইড রোল। এটা একা আমার কথা নয়, কিন্তু ওটা তৃণমূলেরই একজন বলেছিল, এই দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওটা কথাটা আমার না। হ্যাঁ, এক্ষুনি আপনিও এটা বললেন, একদম আমি ওটাকেই রিপিট করলাম। তৃণমূলের থেকেও এই কথাই বলা হচ্ছে, এবং এই একই কথা কিন্তু সব্যসাচী দত্তও বলছেন, কিন্তু তিনি একটু অন্যরকম ভাবে বলছেন। তিনি বলছেন যে মানে নবীন প্রবীণ বিতর্ক থেকে ছবি বিতর্ক, এই সব কিছুর পরেই তিনি বললেন মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা দেখে, যেদিনই ছবিটা সরে যাবে সেদিন থেকেই পেছনে দেখা যাবে হ্যাঙ্গারে জামা। এই কথার মানে কি? আমার যা মনে হচ্ছে, যদি এই দলের নেত্রী হিসেবে তিনি না থাকেন, হতে পারে এটা, কারণ সেই দলেও তো ক্ষমতার দ্বন্দ্ব চলছে বলে শোনা যাচ্ছে, এই দলের নেত্রী হিসেবে যদি উনি না থাকেন তাহলে এই দলটার কোনো মূল্য থাকবে না। অন্য কেউ যদি এই দলের নেতা হয় সেই মূল্য আর থাকবে বলে মনে হয় না। আমার ধারণা উনি এটা বলার চেষ্টা করছেন, সত্যি কি বলেছেন সেটা উনি ব্যাখ্যা করবেন। কিন্তু আমি একটা অ্যানালিটিক্যাল ভিউ পয়েন্ট থেকে বলি, কারণ পলিটিক্যাল অ্যানালিসিসটাও আমার একটা কাজ। সেটা হচ্ছে এক নেতাভিত্তিক দলের কিছু সুবিধে রয়েছে, আবার অসুবিধেও অনেক বেশি। সুবিধাটা কি? একজন নেতা এবং তার প্রতি যদি আনুগত্য থাকে, তিনি যদি সাফল্য লাভ করেন আনুগত্য পাবেন, এবং তার প্রতি যদি মানুষের আনুগত্য থাকে তিনি খুব সুন্দরভাবে দলটা পরিচালনা করতে পারেন। কিন্তু এর বাইরে যা যা আছে সব কিছু অসুবিধেগুলো কি? সেটা হচ্ছে একজন নেতা বা নেত্রী তিনি তো মানুষ, তিনি তো আলটিমেটলি ঈশ্বর নন, ফলে তার ব্যর্থতা থাকতে পারে, তার সাফল্য থাকতে পারে। সাফল্য প্রচুর বন্ধু নিয়ে আসে, আর ব্যর্থতা সবাইকে শত্রু বানায়, সব ছেড়ে চলে যায়। যদি এমন হয় দলটা ব্যর্থ হলো, সম্ভাবনা বেশি, কারণ যেভাবে সরকার চালাতে পারেনি ব্যর্থ হয়েছে, 2024-এ অধিকাংশ আসনে হারার সম্ভাবনা বেশি। যদি হয় দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর দলটা ভেঙে যদি টুকরো টুকরো হয়ে যায় তাহলে আর ওই বিখ্যাত কারিশমা, ওনার কারিশমা আর কাজ করবে না। হবে কি? মানুষ আস্থা হারিয়ে ফেলবে। যে মানুষগুলো এই দলটা করছে প্রত্যেকে ছেড়ে পালিয়ে যাবে। যারা অত্যাচার করেছে মানুষের ওপর, মানে ভয়াবহ অত্যাচার নামিয়ে এনেছিল, মানুষ তাদের ছাড়বে না। আর যারা এমনি সাধারণ সমর্থক তারা খুব দ্রুত তাদের ভাবনা বদলে ফেলবে, অন্য দলকে সমর্থন করতে শুরু করবে, ফলে দলটা থাকবে না। দলের কট্টর সমর্থক এই দলের কেউ নেই। সিপিএমের কিছু সমর্থক আছে, সিপিআইয়েরও এখনও 2-4টে লোক পাওয়া যেতে পারে, নকশাল 2-4টে লোক করে, বিজেপির মতো লাখো লাখো লোক সমর্থক আছে, কারণ তারা আদর্শভিত্তিক সমর্থক আছে। এখনও কংগ্রেসের কিছু লোক সমর্থন করে, কিন্তু এই দলটাকে সমর্থন করবে কেন? এর না আছে আদর্শ, না কিছু। তৈরি হয়েছিল সিপিএমকে সরাতে, সিপিএম সরার পর যেটা প্রয়োজন ছিল সুশাসন দেওয়া, তার বদলে এরা যেটা দিয়েছে সুশাসন নয়, কুশাসন।
ফলে এই দল যখন ক্ষমতা থেকে যাবে মানুষের স্মৃতি থেকে চলে যাবে, স্মৃতি থেকে চলে গেলে গোটা দলটাই ওই টাঙিয়ে রাখার মতো, হ্যাঙ্গারে জামা মানে টাঙিয়ে রাখো, ওই টাঙিয়েও কেউ রাখবে না, ওটা নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবে। ছেঁড়া জামা আমরা কি হ্যাঙ্গারে রাখি নাকি? ছেঁড়া জামা ঘর নেতা দিই, ফলে এই হবে মানুষ নেতা দিয়ে ফেলে দেবে বাইরে, একদম পাপোশ করে ফেলে দেবে, বাইরে পড়ে থাকবে, পড়েও থাকবে না, অস্তিত্ব বলে কিচ্ছু থাকবে না। এই দলটা সেটাই হবে, রাজনীতি এটাই বলে। রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করে যতটুকু বুঝেছি, বহু দল এইভাবে শেষ হয়ে গেছে, কারণ নেতৃত্ব ব্যর্থ হয়েছে। এই দলের জন্যেও দ্য সেম ফেট ইজ ওয়েটিং ফর দ্যাট পলিটিক্যাল পার্টি। ববি হাকিমি আবার বলতে শুরু করেছেন, শোনা যাচ্ছে যে আমরা সেবায় বিশ্বাস করি, এবং এ প্রসঙ্গে তিনি রামকৃষ্ণদেবের প্রসঙ্গ টেনে এনেছেন এবং বলছেন যে রামকৃষ্ণদেবের আদর্শ মেনে যত মত তত পথ, এই ধারণায় আমরা বিশ্বাস করে চলি। তো অযোধ্যায় যা হচ্ছে সেটাকে মরণকালে হরির নাম বলা হয়। এবং এরপরে তিনি বললেন যে আমার এক দাদা, তিনি সম্প্রতি বন্দে ভারতে করে এসেছেন এবং তিনি বললেন যে ট্রেন যত স্পিডে চলছে লাইন নাকি সেভাবে তৈরি নয়, সেখানে ট্রেন যখন যাচ্ছে তখন নাকি লাইন কাঁপছে, ট্রেন কাঁপছে। তাতে তার বক্তব্য যে আগে যাত্রী সুরক্ষায় জোর দিন, তারপরে সেলফি তুলবেন বা লাইনের যে সঙ্গে সেলফি, বন্দে ভারতের সঙ্গে সেলফি এসব তুলবেন বলে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? সেই একই অবস্থা, যে দল তার তেমনি নেতা, কি বলবো। এখন ট্রেন যখন লাইনের ওপর দিয়ে যায়, লাইনটা একটু কাঁপে, সেইভাবেই লাইনটা তৈরি করা থাকে। কারণ লাইন যদি না কাঁপে, লাইন যদি স্টিফ হয়ে যায়, তাহলে ট্রেন বেরিয়ে চলে যাবে লাইন থেকে। তুমি দেখবে যে ট্রেনে যে লাইন পাতা থেকে, আমার বাড়ির পাশ দিয়েই ট্রেন গেছে, বাড়ি থেকে 100 মিটার দূর দিয়ে ট্রেন গেছে, ছোটোবেলা থেকে ট্রেন দেখে দেখে বড় হয়েছে, লাইন পাতা দেখেছি। আমার আগে ধারণা ছিল লাইনগুলো বোধহয় মাটির সঙ্গে শক্ত করে ক্লিপ দিয়ে এঁটে রাখা, একদম না। লাইনে তৈরি হয়, তার উপর পাথর বসে, তার উপরে বসে, তার উপরে লাইন পাতা থাকে। লাইনটা কিন্তু অনেকটা ওপেন থাকে, কারণ লাইন যখন ট্রেন যায় তখন লাইনটা ভাইব্রেট যাতে করতে পারে, তা নইলে যদি লাইনটা স্টিফ হয়ে যায় তাহলে কিন্তু ট্রেন ছেড়ে বেরিয়ে চলে যাবে লাইন থেকে। এটাই হচ্ছে বিজ্ঞান। এখন ইনি আবার কোন বিজ্ঞানী নোবেল টোবেল দেওয়া উচিত যে লাইন কেন কাঁপে? লাইন তো এমনিই কাঁপে, আর লাইন অতিরিক্ত কাঁপলে ট্রেন বেরিয়ে চলে যাবে। আমি তো কিছুদিন আগে বন্দে ভারতে এলাম, কই আমি এসব কাঁপাকাঁপি দেখিনি, শিলিগুড়ি থেকে এলাম, নিউ জলপাইগুড়ি থেকে, তাই আমি এসব কাঁপাকুপি কিছু দেখিনি। আর বন্দে ভারত যখন চালু হচ্ছে, লাইন খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বন্দে ভারত চালানো হচ্ছে। ভারতের অন্যতম গর্ব রেলের এই বন্দে ভারত এক্সপ্রেস, সেগুলো নিয়ে এসব বাজে কথা বলার আগে ভালো করে একটু পড়াশুনো করা উচিত। দুই হচ্ছে যতমত ততপথ, তো আমাদের সকলেরই তো যতমত ততপথ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো তুলনায় যাব না, যতমত ততপথ রামকৃষ্ণের কথা। আর প্রশাসনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা আছে, সবকা সাথ সবকা বিকাশ, ঠিকই তো, সকলের বিকাশ হবে। এখানে কাউকে সাইকেল দেবো, কাউকে দেবো না, একে এটা দেবো, তাকে এটা দেবো না, এই করে হয় না। কেন্দ্রীয় সরকার ওভাবে করে না কিন্তু। আর হরির নাম কোথায় হচ্ছে? অযোধ্যায় তো রামের নাম হচ্ছে, কোথায় হরির নাম হয়, কোথায় রামের নাম উনি গুলিয়ে ফেললেন। এসব চর্চা কেন করেন না জেনে? অযোধ্যায় রামের নাম করা হচ্ছে, হরির নাম নয়। হরির নাম অন্য জায়গায় হবে, অযোধ্যায় রামকে নিয়ে চর্চা হচ্ছে, আর মরণকালে নয়। এটা হিন্দুর পুনর্জাগরণ, ভারতীয় রাজনৈতিক ভাবনার, সামাজিক ভাবনার, ধর্মীয় ভাবনার পুনর্জাগরণ ঘটছে। একটা নতুন ভারতবর্ষ, যে মহাকাশে তার যান পাঠাতে পারে, যে চাঁদে এমন জায়গায় চন্দ্রযানকে নামাতে পারে পৃথিবীর কোনো দেশ নামাতে পারেনি, যে আবার অতীত ঐতিহ্যকে তুলে ধরে, যে আবার পুরনো একটা অন্যায় তাকে সামলে রাম মন্দির তৈরি করে। এই কথাগুলো বুঝতে গেলে পড়াশুনো করতে হবে। ওই দলে জানি না এসব বলার মতো কেউ আছে, যারা আছে তারাও তো উল্টোপাল্টা বলা শুরু করেছে। অনেক বইপত্র আছে, চাইলে আমি কিছু বইপত্র বলেও দিতে পারি, যোগাযোগ করলে। ভারতের প্রাচীন সভ্যতা সংস্কৃতি নিয়ে একটু পড়াশুনো করুন, খালি মন্ত্রী হয়ে লাভ নেই, পড়াশুনো করুন, তাহলে এগুলো বুঝতে পারবেন।